বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক গতকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো। প্রথম বৈঠকটি কিছু দিক নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং উপদেষ্টারাও সেই মিটিংয়ে ছিলেন। কিছু অগ্রাধিকার তারা নির্ধারণ করেছেন, মন্ত্রীদেরকে তাদের প্ল্যান দেবার জন্য বলেছেন। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যাত্রাটা কেমন হলো। পেছনে হয়তো আমরা আলোচনায় যাব, কিন্তু শুরুটা এখান থেকে করতে চাই। আপনাকে ধন্যবাদ। চ্যানেলের তৃতীয় মাত্রা সময় দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিদ্যুৎ আলোচক সাজ্জাদ চন্দ্রকে শুভেচ্ছা। আমি সর্বপ্রথম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাচ্ছি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাকে হারানোর পর আমি এই প্রথম আসলাম। একটা নির্বাচন হয়ে গেল, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় কষ্ট। আমি ষড়যন্ত্রের কাছে হেরে গিয়েছি, আমার এই কষ্ট হচ্ছে ওই কষ্টটা সবচেয়ে বেশি। তবে কালকে আমি ছিলাম, শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম, মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম। একেবারে সাদামাটা একটা অনুষ্ঠান হয়েছে সেখানে। এটা একটা আমার কাছে ভালো লেগেছে যে একে বিরাট আয়োজন করে এটা সে বেলুন টেলুন উড়াটুড়ে এমন কিছু না, একদম খুব সাদামাটা। এবং তো আগেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপির কোনো এমপি তারা কোনো ট্যাক্সবিহীন কোনো গাড়ি পাবেন না বা নেবেন না, এবং কোনো প্লটও নেবেন না। যেখানে বাড়ানো হয় বা সুবিধাটা দেওয়া হয়, একবার অধিকবার এমপি হলেও তারা পায়, এখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এটা একটা ভালো দিক। সব কিছু মিলিয়ে যেটা ভালোর কথা বলবো যে বারবার কিন্তু আপনার এই অনুষ্ঠানে কিন্তু আমি বললাম নির্বাচন তো হবেই, ঘোষণা দিতে যে হবে না, পেঁয়াজ ছাড়া হবে না, সংস্কার ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। আমি বলতাম নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিলেই নির্বাচনটা হবে, কারণ অতীতে আমরা ওই উদাহরণগুলো দিয়েছি আপনার কাছে বারবার। আরেকটা জিনিসটা আমার সবচেয়ে বড় যে ব্যাপারটা লাগছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে মানে সাবেক প্রধান উপদেষ্টা লন্ডনে যখন কথা হয়েছিল নির্বাচন নিয়ে, তখন নির্বাচন ডিসেম্বরে হবে না এপ্রিলে হবে, তখন কিন্তু ওখানে বসে সিদ্ধান্ত নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। প্রথম কথা হলো 12 তারিখে, তারপর কথা আসলো 10 তারিখে। কিন্তু ঘুরে কিন্তু 12 তারিখে যে প্রথম কথাটা হয়েছিল, 12 তারিখটা সেটা সঠিক ছিল, কারণ 12 তারিখ ছিল বৃহস্পতিবার। নির্বাচনগুলি আমাদের বৃহস্পতিবার হয়, শুক্র শনি দিন ছুটি থাকে। এই সব কিছু মিলে নির্বাচন হবেই না, হতে দেবই না, সেই জায়গাতে একটা দেশের নির্বাচন হয়েছে। এবং বিগত আপনার ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। একটা কথা বলতাম, তত কাজই করেন না কেন, আমার প্রথম কাজ হলো আপনার একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিয়ে দেওয়া। যে প্রধানমন্ত্রী বলেছিলেন ইতিহাসে সেরা নির্বাচন হবে, ইতিহাসে সেরা নির্বাচনই হয়েছে। চাঁদে যেমন কলঙ্ক থাকে, এখানেও টুকিটাকি কলঙ্ক আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেরা নির্বাচন এটাই হয়েছে। এই নির্বাচনে একজন প্রার্থী কিন্তু আহত হয়নি, যেটা আমরা 14 সালে 50 জন প্রার্থী আহত হয়েছিলাম। আমাদের 18 জন প্রার্থী গ্রেপ্তার করা হয়েছিল, ক্ষতবিক্ষত হয়েছিল শত মানুষ, গ্রেপ্তার হয়েছিল হাজার হাজার মানুষ। এই নির্বাচনে কোনো দলের কোনো প্রার্থী আহত হন নাই, কর্মীরা আহত হন নাই। দু একটা চিরাঙে একটা ঘটনা ঘটেছিল শিবির, তাছাড়া গ্রেপ্তারও হয় নাই। এবং ভোটের সেন্টারে গিয়ে কারচুপি কিছু করেছে, জামাত কিছু জায়গায় করেছে, সিল মেরেছে। আমার ওখানে যেমন সরিবাড়ির জায়গায় 4টা সিল মারার পর ধরা পড়ছে সকালবেলা, পরে সেনাবাহিনী তাকে পিঠে ধরে রেখেছিল এবং পরেই করেছে। এরকম তারা ভোটের ভিতরে কারচুপি করেছে। সেটা সার্বিক নির্বাচনকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না, সার্বিক নির্বাচন ভালো হয়েছে। আমার ওখানে ব্যক্তিগত আমার উপরে একটা রাগ ছিল, সারা পৃথিবীর জামাত ওখানে টাকা দিয়েছে, এবং পিনাকি থেকে শুরু করে ইলিয়াস, তারপর জ্যাকব মিল্টন, নিনা ফারাহা, মীর জাহান থেকে শুরু করে আরও যে ওদের জামাত ইসলামী যারা ছিল তারা আমাকে টার্গেট করেছিল, সেটা মেসেজ আমার কাছে কিন্তু আছে। তারপর তাদের প্রচুর টাকা, আরআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে ওখানে, ফিড ইন্ডাস্ট্রি, তাদের সমস্ত মহিলা কর্মীদের মিছিলকরণ থেকে শুরু করে টাকা কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে। তারপরে যে কথাটা শেষ পর্যায়ে যেটা হলো, সাবেক আপনার দুর্নীতিবাজ, মহাদুর্নীতিবাজ মন্ত্রী ছিল ভূমিমন্ত্রী শামসুর রশিদ ডিলু, তার ছেলেরা সবাই দুর্নীতিবাজ, এবং সব ছেলে শেষে যেটা 24 বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, সে পালিয়ে লন্ডনে চলে গেছে।
লন্ডন থেকে স্কাইপে নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়ে দিল যে কোনো মূল্যেই হোক ধানের শীষকে হারাতে হবে আর দাঁড়িপাল্লাকে জিতাতে হবে। সেই সাথে আমি বলবো আমার ওখানে একজন বাজে একটা মাস্তান একটা প্রার্থী ছিল, আপনি দেখেছেন, অসভ্য একটা মাস্তান। সে 10টা খুনের আসামি, নিজের আপন ভাই ইমিডিয়েট ছোট ভাই রাজু তার নাম, নিজের মায়ের সামনে গুলি করে হত্যা করেছে। এইভাবে 10টা খুন করেছে, সবগুলি বিএনপি ঘরানার, একটা শুধু আমাদের একটাই ছিল। এইরকম একটা লোক সেখানে স্বতন্ত্র দাঁড়ালো। এর আগে আরও 4টা নির্বাচন সে বিরোধিতা করেছে, এইটা দিয়ে 4টা নির্বাচন সরাসরি বিরোধিতা করলো। এর আগে আমাদের চেয়ারম্যান সাহেব 2004 সালের সময় যে পৌরসভা নির্বাচন হয়েছিল, সামনাসামনি বলে দিয়েছিল তুমি নির্বাচনটা করো না, মুখে বাবলু করবে, তাও কথা শুনে নাই। এবারও এই যে 4টা নির্বাচন করলো, কোনো নির্বাচন যেতে নাই, একটা কেন্দ্র সে যেতে নেই। মানে এমনই মাস্তান, একটা কেন্দ্র যেতে নেই, তার নিজের সেন্টার সেকেন্ড হয়েছে। আটঘরিয়া পুরো উপজেলা আর ঈশ্বরদী উপজেলা পৌর দুটা মিলে আটঘরে একটাতে সেকেন্ড হয়েছে, এখন আমি ফার্স্ট হয়েছে, এখানে তার এখন একটা সেকেন্ড হয়েছে। তো সেই মাস্তান ভোট পেয়েছে 27,000। এখানে আওয়ামী লীগের সাবেক মেয়র ওখানকার মিন্টু, ওকে ভোট দেয়, ওকে ভোট দেয়, সে আর ভোট দিয়ে ওইটুকু হয়েছে। আর সবচেয়ে গাদ্দারি যে পেমেন্টটি করেছে, যেটা বলবো যে নিজে কারচুপির বাইরে যেটা হয়েছে, সেটা সিরাজুল ইসলাম সর্দার নামে একজন এমপি আছেন, সেন্ট্রাল কমিটির সদস্য, উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র, সেটা প্রত্যাহার করে নিয়ে ওই মাস্তানের পক্ষে সমর্থন দিল, তার সব লোক দিয়ে দিল। দিয়ে সে আবার দেখলো ধানের শীষ দিতেই যাচ্ছে, তখন তারও কিছু তো ভোট আসেই, কিছু ভোট তো আসে, সেও তখন ধানের শীষের পক্ষে স্ট্যান্ড নিল। তো সে ধানের শীষের পক্ষে স্ট্যান্ড নিয়েও এত কিছু করতে পারতো না যদি কিনা কারচুপিটা না করতো, এবং আওয়ামী লীগ সরাসরি যদি ওই সাবেক ধানের শীষের পক্ষে স্ট্যান্ড নিল না, না দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লার পক্ষে মানে আমার ওখানে যে আপনার কমিটি, আমি বোঝা গেছে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এটা হওয়া উচিত ছিল না। মিস্টার সাজ্জাদ চত্বর, আমি যেখান থেকে শুরু করেছিলাম যে মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো, নতুন সরকার যাত্রা শুরু করলো, এবং তাদের কাছ থেকে প্রথম বৈঠকের পরে কি ধরনের বার্তা যেটা সেটা আপনি কিভাবে দেখেন, এবং একই সঙ্গে মন্ত্রিসভাও কেমন হলো সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। ধন্যবাদ সঞ্চালক জিল্লুর রহমান, আমার আলোচক হাবিবুর রহমান হাবিব ভাই, সেই সাথে যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রথমত হলো নির্বাচন শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। ত্রুটি ছিল, কারণ ত্রুটি ছাড়া কোনো নির্বাচনই তো বাংলাদেশে হয় না, কারণ টাকার খেলা, প্রশাসনিক কারসাজি, ধর্মের ব্যবহার এগুলো ছিল। তারপরে যারা ভোট দেওয়ার চিন্তা করেছিলেন তারা ভোট কেন্দ্রে গিয়েছেন, তারা ভোট দিতে পেরেছেন শান্তিপূর্ণভাবেই, এতটুকু আমরা বলতে পারি। এক, এই নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা 2/3 সদস্য নিয়ে তারা সরকার গঠন করেছে। এই নির্বাচনের বিষয়ে আমরা প্রথম থেকেই এই অন্তর্বর্তী সরকার যেদিন থেকে শপথ নিয়েছিল আগস্ট 24 8 তারিখে, তখন থেকে কিন্তু আমরা বলার চেষ্টা করেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। এই নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি, জামাত ইসলাম সহ বিভিন্ন উগ্র ডানপন্থী সাম্প্রদায়িক শক্তি তারা চেষ্টা করেছে নানাভাবে, নানা কায়দায়। অনেকে চেষ্টা করেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, তারপরেও নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এইটুকু একটু সাফল্য আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারছি, নির্বাচনটা হওয়ানোটা। এক, দ্বিতীয়ত বিষয় যেটা আপনি বলতেন সেটা হলো, হ্যাঁ তারা মন্ত্রিসভা গঠন করেছে তরুণ এবং প্রবীণদের। এই ক্ষেত্রে দু একজন সম্পর্কে বিতর্ক আছে, বিশেষত পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছে খলিলুর রহমান সাহেব, ওনার বিরুদ্ধে বহু ধরনের অভিযোগ আছে আগেই। উনি কোনো বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতা এখানে আছেন কিনা বা এখানে এসছেন কিনা কারো ফোন বলতে পারছে, সেই প্রশ্ন হচ্ছে। কারণ যিনি আমাদের দেশের স্বার্থ বিরোধী যতগুলো চুক্তি হয়েছে এই সময়কালে অন্তর্বর্তী সরকারের আমলে, সেই চুক্তিগুলোতে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, বিশেষত আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো আছে। তবে এই জায়গাটাতে আমরা সমালোচনা তীব্রভাবে আমরা করছি। দু একজন বাদ দিলে মন্ত্রিসভাটা মোটামুটি তরুণ এবং প্রবীণের সমন্বয় করা হয়েছে, এবং আমরা আশা করি নিশ্চয়ই তারা তাদের দায়িত্ব সেটা তারা ভালোভাবে পালন করবে। দেখা যাক সরকার তার নতুন
আজকে মন্ত্রিসভার সভা করেছে, সেখানে তারা যে বিষয়গুলো সামনে নিয়ে এসছে, প্রধানত আইন শৃঙ্খলার যে বিষয়, এটাকে সামনে নিয়ে আসেন আইন তারা। শৃঙ্খলাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে মব সন্ত্রাস এবং জ্বালাও পোড়াও এবং কথা বলতে না দেওয়া যে বিষয়গুলো হয়েছিল, আমরা চাই সেগুলোর থেকে আমাদের দেশ, রাষ্ট্র, জাতিটা বেরোয় আসুক। এই বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই জরুরি এবং এই পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটনাটাই আমরা মনে করি এই সরকারের এই মুহূর্তের প্রধান কাজ এটা হওয়া উচিত। তারপরে তাদের তারা যে কমিটমেন্ট করেছে দেশের সামনে ইশতেহারে যাবো, সেটা আমরা দেখি তারা কি করে। সার্বিকভাবে যেটা বলা যায় যে নির্বাচনটা হয়েছে, একটা নির্বাচিত সরকার এসেছে, এই সরকার যে বিশাল কিছু করে ফেলবে সেটা আমরা মনে করি না। তারপরেও বলতে চাই যে অন্তত স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক উগ্র ডানপন্থী শক্তির যে আস্ফালন, সেখান থেকে কিছুটা হলেও আমাদের দেশ জাতিটা রক্ষা পেয়েছে, এটুক আমি বলতে পারি আর কি। এবার শাহীবুর রহমান হাবিব। না, মন্ত্রিসভার ব্যাপারটা উনি যেটা বললেন সে ব্যাপারে মানুষের ভিতরে নানান গল্প হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, আরও দু একটা মন্ত্রণালয় সম্বন্ধে হচ্ছে। আমার কথা হলো যে সেটা কোন পরিপ্রেক্ষিতে করেছেন সেটা আমাদের প্রাইম মিনিস্টার বলতে পারবেন। তো সমালোচনা থাকতেই পারে, একটা মন্ত্রিসভা 2-4 জনের মানুষের বিরুদ্ধে সমালোচনা থাকতেই পারে। তো একটা জিনিস আমি বলবো যে সমালোচনায় থাক, যেটুকুই থাক না কেন, আরও যারা আছেন সবাই দুর্নীতির উপর মুক্ত থাকেন। চেয়ারম্যান সাহেব এই জিনিসটা কিন্তু কোনোভাবেই টলারেট করবেন না। দুর্নীতি হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। সেই দুর্নীতি মুক্ত রাখতে গেলে ওনার নজরদারিতে অবশ্যই সবাই থাকবেন, অত থাকলে পারে এখানে আর দুর্নীতি করার সুযোগ থাকবে না। আর কাজকর্ম করার ক্ষেত্রে সবাই তার অভিজ্ঞতা নিয়েই তো আর মন্ত্রী হয় না। তো এখানে অনেকগুলো নতুন মুখ আছে। এই নতুন মুখের ভিতরে অনেকে আছে যেগুলি তারা মাঠে ছিল, মাঠের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ছিল, এটা তাদের একটা বড় পরিচয়। তো এই সব মিলিয়ে আপনার মন্ত্রিসভার ভিতরে সবাই একেবারে ডক্টরেট হতে হবে এমন না। যেমন একদিন এসএসসি পাস আছে ইয়াসিন, কিন্তু সে একটা বিরাট একটা সফল একটা ব্যবসায়ী। তো এটা যদি কেউ মনে করে যে এরকম একটা লোককে বানালো, তা না, কিন্তু ব্যবসার দিকে সফল হয়েছে আছে। এরকম লেখাপড়া জানা, কম জানা, বেশি জানা নিয়ে আমাদের আলোচনা আমি করতে চাই না। আমার আলোচনাটা বিষয় হচ্ছে সৎ থাকতে হবে, অনেক 10 জন উপদেষ্টাও নিয়েছেন। 10 জন উপদেষ্টাও নিয়েছে। সৎ থাকতে হবে, সততার মধ্য দিয়ে যদি দেশটা পরিচালনা করে তাহলে সামনের দিকে এগিয়ে যাবে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আর দেশটাকে স্টেবল রাখা দরকার। সেজন্য আজকে যারা বিরোধী দল তাদেরও উচিত হবে সহযোগিতা করা। যেমন বর্তমান প্রধানমন্ত্রী বিগত সরকারের ব্যাপারে বলেছিলেন যে কোনো মূল্যে ইন্টারিম গভর্নমেন্টকে সফল করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সফলতার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে। ব্যর্থ হলে বাংলাদেশ গণতন্ত্র চিরদিনের জন্য তিরোহিত হয়ে যাবে। ঠিক আজকে আমি বলবো যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে। যারা বিদেশি, যারা বিরোধী দল, তাদেরও হ্যাঁ, তাদের সাথে সব ব্যাপার মিলবে না, সব ব্যাপার তাদের মনোনীত হবে না। দিন শেষে ভাবতে হবে, দিন শেষে বলতেই হবে যে না, আমরা এই সরকারকে 5 বছর টিকিয়ে রাখতে চাই। কারণ এই যে বিগত যে সরকার ছিল, ডক্টর ইউনূস স্যার অনেক নামি দামি মানুষ ছিলেন, কিন্তু কোনো নির্বাচন আসেনি। যে কোনো হতে এই যাচ্ছে চলে গেল। এই কারণে এখন এই জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দেশের ভিতরে হরতাল, বিশৃঙ্খলা এখনই সরকারকে টেনে নামাতে হবে। এটা নাহলে এটা হবে না, এটা নাহলে এটা হবে না। এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। নির্বাচনের সঙ্গে, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সঙ্গে গণভোট হয়েছে আপনারা জানেন, এবং গণভোটের ফলাফলটাও মোটামুটি সবারই জানা। এবং গণভোট বাতিল চেয়ে হাইকোর্ট একটা রিট হয়েছে। একই সঙ্গে আমরা দেখলাম গতকালকে জুলাই চার্টারের বাতিল চেয়েও একটা হাইকোর্ট রিট হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ করবার কথা ধারণা দেওয়া হয়েছিল বিগত সরকারের পক্ষ থেকে, এবং এই সংস্কারের দায়িত্বে যারা ছিলেন তারা দিয়েছিলেন। সংবিধান সংস্কার পরিষদের শপথটা বিএনপি নেয়নি, কোনো স্বতন্ত্র সংসদ সদস্য নেননি, কিন্তু জামাত এবং এনসিপি শপথ নিয়েছে। তো এই জায়গায় আপনার এই সংবিধান সংস্কার, জুলাই চার্টারের ভবিষ্যৎ আসলে কি দেখেন? প্রথমত হলো, আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে গণভোট অপ্রয়োজনীয়। আমাদের সংবিধানের কোথাও গণভোটের কোনো বিধান নাই। একটা ধারায় আছে আমাদের সংবিধানে, সেটা হলো এই নির্বাচিত জাতীয় সংসদে যদি
গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ দেখা দেয়, 2/3 সদস্য যদি মনে করে গণভোট হওয়া প্রয়োজন তখন গণভোট হতে পারে। কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে গণভোটটা দেশের মানুষের সামনে নিয়ে আসছে। জুলাই সনদের বিষয়টা আনতে আমরা সেখানে পরিষ্কারভাবে বলেছিলাম যে সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল 30টা রাজনৈতিক দল যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি সেই বিষয়গুলো নিয়ে একটা সনদ তৈরি করা হোক এবং সেই সনদ নেক্সট পার্লামেন্টে জাতীয় সংসদে সেই সনদ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক। সংসদের বাইরে কোনো সংস্কার আমাদের কাছে গ্রহণযোগ্য না এবং যার কারণে আমরা জুলাই সনদ আমরা সিপিবি সহ বামপন্থী দলগুলো স্বাক্ষর আমরা করি নাই। এবং এই যে সংবিধান পরিষদ এই রাইটটা কে দিছে? আপনার হানা ভোটের কথা বলছেন, হানা ভোট নিয়ে তো কারচুপি হয়েছে, আমি খোলামেলা বলতে চাই এখানে হানা ভোটে কারচুপি হয়েছে। কিরকম কারচুপি হয়েছে? আপনি ধরেন ব্যালট পেপার যেভাবে তৈরি করা হয়েছিল, আমাদের গ্রামের মানুষ এত তো বুঝেই না এটা ঘটনাটা কি, আগে টিক চিহ্ন মেরে আপনার ক্রস চিহ্ন মেরে আপনি দিয়ে রাখছেন, এখন মানুষ এটা বোঝে নাই। এবং এটা তো আপনার পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার যারা ছিলেন আর কি সরকারি মাধ্যমে তারা তো সে কাজগুলো করেছে এবং সরকারের পক্ষ থেকেও তো দীর্ঘদিন প্রচুর কোটি কোটি টাকা ব্যয় করে এটার পক্ষে তো হানা ভোটের পক্ষে প্রচার করা হয়েছে। সরকার করতে পারে কোনটা, যে আপনারা যদি গণভোট সে উনি দেন বলতে পারেন যে গণভোটে আপনারা অংশগ্রহণ করেন, এই আহ্বান সরকার পক্ষ থেকে করতে পারে। কিন্তু হানা ভোটের ক্যাম্পেইন সরকার করতে পারে না। শেষ দিকে এসে দেখলাম নির্বাচন কমিশন সেটা বন্ধ করলো, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে। এই কারণে এই বিষয়গুলো হয়েছে। আমরা যেটা মনে করি যে সংস্কার যাই হোক না কেন আমরা সংস্কারের পক্ষে, আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীরা সংস্কারের পক্ষে, আমরা রাষ্ট্র সমাজেরই সংস্কার আমরা চাই, কিন্তু এই সংস্কারটা হতে হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। একটা সংসদে আলোচনা হবে, সংসদ সদস্যরা সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্ত নেবেন, তার ভিত্তিতে সংস্কার হবে। সংবিধানের বাইরে গিয়ে আপনি একটা সংবিধান পরিষদ একটা বানিয়ে ফেলবেন, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যেদিন শপথ গ্রহণ হয়েছে তার আগের দিনই আমরা বিবৃতি দিচ্ছি পত্রিকায়, আমরা অনুরোধ করেছিলাম জাতীয় সংসদ সদস্যদের কাছে যে আপনারা এই সংবিধান পরিষদের যে শপথ সেখানে আপনারা অংশগ্রহণ করবেন না। আমরা এই কারণে বিএনপিকে ধন্যবাদ জানাই, তাদের সংসদ সদস্যরা তারা এখানে তারা শপথ গ্রহণ করেন নাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো যে আমাদের তর্ক বিতর্ক যাই কিছু হোক সংসদের মধ্যে হোক, সংসদের ভেতরে বাইরে রাজনীতি তো অব্যাহত, রাজপথের সংগ্রাম তো আমাদের চলবে, সেখানে তো আমরা পিছপা হব না। তবে এই সংসদীয় গণতন্ত্রের যে ধারাটা সেটা চলুক, সেটা শুরু হোক। কতটুকু ভালো হবে খারাপ হবে সেটা সময় বলে দেবে, কিন্তু যদি আপনি ওই দৃষ্টিভঙ্গি বা অতীত এবং ভবিষ্যৎ বর্তমান নিয়ে পর্যালোচনা করেন তাহলে খুব ভালো একটা হবে তাও না। কিন্তু তারপরও আমরা চাই যে একটা সংসদীয় গণতান্ত্রিক যে পদ্ধতি দেশে চালু হচ্ছে বা চালু হয়েছে সেটার ধারাটা অব্যাহত থাকুক। আবার যেন আমরা কোনো ফ্যাসিবাদী শাসনের খপ্পরে দেশ না পড়ে, সেটাই আমাদের বিবেচনা করতে হবে। এখানে সাজ্জাদ চন্দ্র সুন্দরভাবে কথাটা উপস্থাপন করেছেন। আমারও কথা তাই, যে গণভোটটা যেটা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি গণভোটে হাঁ দিয়েছি, কিন্তু আর বিবেকের ভেতর তো প্রশ্ন রয়ে গেছে, আমি সবগুলোর সাথে একমত না। আমি হাঁ দিলেও আমার বিবেকের সাথে প্রতারণা করেছি, আমি না দিতাম তা বিবেকের সাথে প্রতারণা করেছি। হাঁ ভোট একটার ইস্যুর উপর হয়, এতগুলো ইস্যু হয় না। আমি তো সবসময় একমত না। আমি যখন হাতে টিক দিলাম বা সেটা দিলাম তখন আমার মনে হতে আমার তো নার পক্ষে তখন অনেকগুলি দেওয়ার ছিল, আমি নিজের বিবেকের সাথে প্রতারণা করলাম। আর যেটা বলছে একই সাথে দুইটা শপথ নেওয়া, যেটা বিরোধী অন্য দলগুলি নিয়েছে, সেটা আমরা মনে করছি সাংবিধানিক আমাদের বর্তমান সংবিধান বিদ্যমান। এই সংবিধানের অধীনেই কিন্তু আন্দোলনের পর সরকার গঠিত হয়েছে এবং এই সংবিধানের আওতায় কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পরিচালনা করেছেন। এই সংবিধান বিদ্যমান থাকা অবস্থা দুইটা শপথ একসাথে হতে পারে না, যেটা নিয়ে কালকে আমি টকশোতে প্রশ্ন করেছিলাম আমাকে, আমি বলছিলাম দুইটা একসাথে হতে পারে না, সংবিধান সম্মতভাবেই আছে। আর এটা হলো যে সংখ্যাগরিষ্ঠ দ্বারা আমরা তো নির্বাচনের সময় আমাদের ইশতেহারে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল, আমরা কিন্তু কতগুলি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম যে জনগণের কাছে আমরা বলবো, জনগণ যদি মনে করে আমাদের কথা শুনে আমাদের কাছে ভোট দিবেন তাহলে দিবেন, যদি মনে করে যে আমরা এই ব্যাপারে আমরা একমত না তাহলে জনগণ না দিলে না দিবেন। কিন্তু জনগণ তো আমরা যেটা চেয়েছি, আমার 31 দফার ভিত্তিতেই কিন্তু আমাদের ভোটের প্রচারটা ছিল, জনগণ কিন্তু আমাদের সেইভাবেই ভোট দিয়েছেন। এখন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, আমাদের মূল কাজটা কোনটা হবে? মূল কাজটা হবে সুশাসন আনয়ন করা, দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করা।
আর যেগুলি আমাদের সংবিধান যেগুলি আপনার বিচার, যে জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে সেগুলির বিচার, এবং আরও কিছু কিছু সংস্কার যেগুলি আছে এগুলো বিদ্যমান, এগুলো চলবে। কিন্তু হঠাৎ করেই কালকে দেখলাম যে অন্যরা বলা শুরু করেছে যে ওই ব্যাপারটা তারা শপথ না নিয়ে প্রথমেই উল্টো পথে যাত্রা শুরু করেছেন, যেটা তারা না বুঝে কথাটা অনেকে বলছেন। কথা কিন্তু ঠিক না। আমার এখন দরকার দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য বলবো যে তারেক রহমান একটা বলতে হয় যে এই পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী একজন প্রধানমন্ত্রী, যে এই পৃথিবীতে একমাত্র প্রথম, আমি আপনার এখানে বলি, সৌভাগ্যবান সন্তান। তার বাবা দেশের শুধু রাষ্ট্রপতি না, সেনাপ্রধান ছিলেন, বহুদিন অন্তর্প্রবর্তক ছিলেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, বীরত্তম খেপাদ্বীপ স্টেজ কমান্ডার ছিলেন, মা 3 বারের প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে কিন্তু রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান পরে হয়েছে স্বাধীনতা যুদ্ধের ওই যে, যেমন বিলাল ভুট্টো এখন তো প্রধানমন্ত্রী হননি, হলে তখন বলা যাবে যে বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। এই পৃথিবীতে এই প্রথম কিন্তু তারেক রহমানে, যে বাবা দেশের রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, তার সন্তান প্রধানমন্ত্রী, এই পৃথিবীতে কিন্তু প্রথম এটা। এবং তারপর সৌভাগ্যবান বলে আমি বলেছিলাম এই কারণে, যেদিক দিয়ে বিয়ে করেছে সেদিক থেকে অত্যন্ত বর্ণাঢ্য একটা তাদের পারিবারিক ঐতিহ্য, তাদের শ্বশুরের পরিবার যেটা, নানার পরিবারটাও সেরকম, আর দাদার বাবার পরিচয় সেরকম। আমি আর একজনকে বলেছিলাম কথায় কথায়, উনি বাইরে ছিলেন, এখন দেখেন এই পৃথিবীতে তখন 13 সালে প্রথম ওনাকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী আপনার কুলাঙ্গার বলেছিলেন, তখন আমি সারা খুঁজে খুঁজে বের করে তার একদম তার বাবার পরিবার, তার নানার পরিবার, তার শ্বশুরের পরিবার, তার শাশুড়ি সমস্ত বের করে আমি এটিএন নিউজে আমি বক্তব্য দেওয়ার পরে ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি এতটুকু জানলেন কী করে? আমি যে কুলাঙ্গারের উত্তর দিতে গিয়ে আমার এতগুলো জানতে হয়েছে বলে আমি বলেছিলাম এই হলো তারেক রহমান। তাই আমি বলেছিলাম একজনকে যে এই দেশটাকে এমন জায়গায় আপনি নেবেন যে আপনাদের সবচেয়ে সৌভাগ্যবান সন্তান পৃথিবীর, সেইটা যেন প্রমাণ হয়, মানুষ মনে করে যে না, যথোপযুক্ত সন্তান যথোপযুক্ত কাজটাই করেছেন, ওই কাজটা উনি করতে পারবেন বলে আমার বিশ্বাস। বিশ্বাসাচার্য চন্দন, আপনি কি দেখেন, মানে এই বা আপনার কি মনে হয় যে অগ্রাধিকার আসলে সরকারের কি কি হওয়া উচিত এবং চ্যালেঞ্জেস আসলে কি দেখেন? আমি যদি খুব স্বল্প মেয়াদে বলি, আগামী 6 মাসের জন্য। একটা প্রথমত বিষয় হলো, আমি শুরুতে বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এক, দ্বিতীয়ত হলো প্রশাসনকে ঢেলে সাজানো। কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বাধীনতা বিরোধী শক্তির যারা পক্ষে, মুক্তিযুদ্ধ বিরোধী, অনেক জায়গায় তারা বসে আছে এবং সেখান থেকে তারা কলকাঠি নাড়ছে। এই জায়গাটা আমাদের দেখা দরকার, প্রশাসনিক সংস্কার যেটা, সেটা করা দরকার। তৃতীয়ত হলো যে আমাদের বিদেশের সাথে যতগুলো দেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করা, এবং যে চুক্তিগুলো আছে সেগুলো জনসমক্ষে নিয়ে আসা, যে এই চুক্তি হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এগুলো নিয়ে আসা। আর শেষত হলো যেটা বলেছেন আপনার ওই ফ্যামিলি কার্ডের কথা, সেটা বাস্তবায়ন করা প্রাথমিকভাবে কাজটা। এইভাবেই পরে তো এগুলো তো প্রাথমিক কাজ, এইভাবেই অগ্রসর। এমনি ঝুঁকি কি কি দেখেন সরকারের জন্য? সরকারের জন্য ঝুঁকি একটা হলো, যেটা আমরা রাজনৈতিকভাবে যেটা বুঝতেছি সেটা এই স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার যারা মিত্ররা আছে, তারা কিন্তু আবার দেশটাকে উল্টো স্রোতে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এবং তারা আমাদের বিবেচনায় এই যে গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার, এইসব প্রশ্নগুলো তারা সামনে এনে এক ধরনের নৈরাজ্য তারা সৃষ্টি করবে। কারণ আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ষড়যন্ত্র যারা করছে, তারা কিন্তু ষড়যন্ত্রটা খুব কঠিনভাবে করবে এবং ব্যাপকভাবে করবে। আমাদের সেই জায়গাটাতে সরকারের সতর্ক থাকতে হবে। কারণ আমরা আশা করি মুক্তিযুদ্ধকে ভিত্তি হিসাবে গণ্য করেই এই বাংলাদেশটা আগাইতে হবে, এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই রাষ্ট্র এবং সমাজটাকে পরিচালিত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কি? একটা শোষণ বৈষম্যহীন সমাজ গড়া, একটা দুর্নীতিমুক্ত, একটা শোষণমুক্ত, একটা সমাজ গড়া, যে সমাজে মানুষের মতো বেঁচে থাকতে পারবে তার অধিকারে নিয়ে, সেই ধরনের সমাজ রাষ্ট্র গড়াটা মুখ্য কাজ। সেই কাজটা করতে হবে। এবং এই যে অপশক্তির কথা আমি বলছি, এই ষড়যন্ত্র থাকবে, সেগুলা রাজপথে আমাদের যেমন লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, পাশাপাশি যারা সরকারে আছেন তাদেরও এই জায়গাটাতে মুক্তিযুদ্ধ প্রশ্নে, আশা করব মুক্তিযুদ্ধ প্রশ্নে
তারা তাদের ভূমিকা তারা রাখবেন এবং রাজপথের আন্দোলন এবং সংসদে তাদের বক্তব্য, আমাদের রাজপথের সংগ্রাম, সেটা আমরা অব্যাহত রাখবো। কারণ আপনার একটা বিষয় পরিষ্কার, মানুষের রুটি রুজির যে সংগ্রাম বা মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম যারা আমরা বামপন্থীরা করছি, সেই সংগ্রাম আমাদের ধারাবাহিক করতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী উগ্র ডানপন্থী শক্তিকে রুখে দেওয়ার জন্য রাজপথের আন্দোলন জোরদার করতে হবে। আমরা আশা করব সরকারও সেই জায়গাটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই হাবিব, আমি মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন। যদি এই স্বাধীনতা বিরোধীদের হাতে কোনো মতো করে যদি ক্ষমতা চলে যেত, তাহলে আমার দেশের পতাকা থাকতো না, জাতীয় সঙ্গীত থাকতো না, মানচিত্র পাল্টে দিত। এবং এরা সবচেয়ে বড় এদের হলে মিথ্যা কথা বলে, এটা চোর। ভোটটা চুরি করে আমাকে বাস্তব একজন অনেক বড় সরকারি কর্মকর্তা, তার 2টা বোন থাকে আমেরিকায়, আমাকে বললো ভাই এই 2টা ভোট কিন্তু আর অন্য কাউকে দিয়ে দেওয়ার সুযোগ আছে। বলছি না, প্রশ্নই ওঠে না। আমি বক্তৃতা বলতাম, এক ব্যালট পেপার যদি আমাকে 2টা বই দিয়ে বিজয় আপনি কেটে নেন, বলছি না, ও জানি অসৎ ভোট নিয়ে, চুরি করে ভোট নিয়ে আমি জাল ভোট দিয়ে এমপি হয়ে আমার দেশ সরকার দরকারটা কি? জামাতের ভিতরে কিন্তু এটা না। ওর কথা হলো যে ক্ষমতায় যাওয়ার জন্য আমি বলেছি না, ক্ষমতা ভোট দেউক বা না দিয়ে ক্ষমতা আমাকে যেতে হবে। এইরকম একটা মানে কি বলবো, একটা উগ্র একটা মানে ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদেরা এবং স্বাধীনতা বিরোধী, যাদের দেশের কোনো অবদান নেই, তারা দেশটাকে গিলে খেতে চাচ্ছে। এই জায়গা থেকে রক্ষা হয়েছে এবং তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। তবে একবার মানুষ যখন সেখান থেকে ফিরে এসেছে, আমি বলতাম, দেশের মানুষকে আহ্বান জানাতাম কিন্তু বারবারে, আর কিছু না হোক স্বাধীনতা বিরোধী আপনার ভোট দিবেন না। কিন্তু তারপরও তারা কিন্তু আওয়ামী লীগ যে ভুলটা করেছে, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করার কথা বলেছিলাম, ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আমি অভিনন্দন জানিয়েছিলাম, সেই কারণে প্রতিশোধটা আমার উপর নিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধটা করলো, এই অপরাধের জন্য আওয়ামী লীগের আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া উচিত। এই ভোটটা কিন্তু আওয়ামী লীগ দিয়েছে, যে আমাদের ভোট ছিল 5 থেকে 7%, না 10% হতে পারে, না 12% হতে পারে, 31.4% ভোট আমাদের কোনোভাবে হতে পারে না যদি আওয়ামী লীগ ভোটটা না দিত। এই আওয়ামী লীগও তাদের সাথে করে একটা পর্যায়ে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আমরা আশা করি, অতীতে আপনার এখানে আমরা টকশোতে বলেছি, যারা সরকারের দ্বারা থাকতো তারা কিন্তু সরকারের অন্ধভক্তের মতো কথা বলতো। আমি কিন্তু অন্ধভক্তের মতো কথা বলবো না। আমি সরকারের যে কোনো ত্রুটি দেখলে পারে আমি সেটা সমালোচনা করবো, তাতে আমাকে সরকারের পক্ষ থেকে ডেকে বললে আমার কোনো আপত্তি নেই, আমি শুনবো, শুধরাই নেব, কিন্তু আমি বলবো। কিন্তু সরকারের একটা কথা বলতে চাই, যে তারেক রহমানকে যারা চেনেননি, তারেক রহমানের কষ্ট আছে, তারেক রহমানের কথা শোনেননি কারা? এই যে আমাদের বিদ্রোহী প্রার্থী, আমার কোনো যেমন শোনেনি, যে কারণে আমাকে হাসান জাভেদ তুহিনকে এই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে। আমি তারেক রহমানকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, দলের চেয়ারম্যানকে বলবো, যে যারা এইবার এই যে বিদ্রোহ করেছে, জিতেও যদি আসে, যারা জিতেছে তাদেরকে দলে কোনোভাবে নেবেন না। আর যারা বিরোধিতা করেছে তাদেরকে চিরদিনে বহিষ্কার করেছেন। আরও প্রমাণ সাপেক্ষে, যেন আমার ওখানে এখন সব বহিষ্কার হয়নি, বহিষ্কার করে দেবেন এবং কড়াভাবে যদি আপনি এটা পরিচালনা করতে পারেন। আর কেউ কোনো বিদ্রোহ হয়ে নির্বাচিত হয়ে আসলে আবার দলে নিবে, আপনার দলে নেওয়ার দরকার নাই, আপনি সোশ্যাল মিডিয়াতে পেয়ে আছেন। অতএব এই জায়গাটা যদি আপনি নিশ্চিত থাকেন, এই একটা ঘটনার মধ্য দিয়ে কিন্তু সারা দেশবাসীর মেসেজ যাবে না, এটা হবে না, এটা হতে পারে না। আর দলের নেতাগুলো থেকে মেসেজ, কোনোভাবেই দুর্নীতির সাথে জড়ানো যাবে না। আওয়ামী লীগ তো চেষ্টা করেছিল, সব ধরনের সমস্ত ক্ষমতা তাদের হাতে ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশে থাকতে পারেনি। আমরা ওই কাজটা করব না। যে কারণে তারেক রহমান যে কাজটা করলেন, সেটা এই তার কাজের মেয়ে ফাতেমা নিজের বোন হিসাবে সে কারণ পৃথিবীর ইতিহাসে আছে, এমন কোন নজির আছে? তার ব্যারিস্টার মেয়ে জাইমা রহমান গলা জড়িয়ে ধরে ফুমু করে একসাথে একটা বেলে খাচ্ছে। এবং এই যে উনি প্রধানমন্ত্রী হবেন জেনেও উনি আপনার এত গালাগালি করেছে, জামাতের আমিরের বাড়িতে গিয়েছেন, নাহিদের বাড়িতে গিয়েছেন, এমনকি সলমানের বাড়িতেও উনি গিয়েছেন। এই যে বিশাল একটা উদারতা নিয়ে কিন্তু উনি দেশটাকে সবাইকে নিয়ে চালাতে চাচ্ছেন। ওনার এই উদারতাটাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তাহলে তারা কোনো ভুল করবেন। কারণ আমি যদি দেশকে যদি সুশাসন দিতে পারি, আওয়ামী লীগের ব্যর্থতা ছিল ওই দলীয়করণ করেছিল, কিন্তু সুশাসন দিতে পারেনি। অযথা বিভিন্ন মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, জেলে রেখেছে। রোজার ভিতরে এখন রোজা শুরু হয়েছে। এই যে রোজার ভিতরে বাউল স্ত্রী হত্যাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটালো হাজার, আমরা ওই ধরনের ঘটনার সাথে কোনোভাবেই আমরা জড়িত হব না। এবং তারেক রহমান সেটা কোনোভাবেই
অ্যালাউ করবেন না। যে কারণে আমি মনে করি যে স্বাধীনতা বিরোধীরা এখন থেকেই এই সমস্ত ব্যাপার নিয়ে যদি মাঠে নেমে আপনারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কী করতে চাচ্ছেন। আবার আরেকটা নির্বাচন নিয়ে আসবেন, আরেকটা আন্দোলন করবেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে এইবার যতগুলি আসন পেয়েছেন, অনেক বেশি পেয়েছে তো, তাদের খুব বেশি আসন, 15-20টার বেশি আসন পাওয়ার কথা না। তার কারণ স্বাধীনতা 54 বছর বয়সে বিএনপির সাথে দুইবার সমঝোতা করে 1 সালে এবং 91 সালে তারা একবার 17, একবার 18টা, তাছাড়া মোট এই টোটাল মিলেই 35টা মিলে তাদের আসন মোট 53টা। এবার একবারই পেয়ে গেছে 70-এর উপরে কাছাকাছি। তো এখনও তারা আবার উল্টা আঙুল তুলছে যে বিএনপির দিকে কারচুপি করেছে। কারচুপি যেটুকু হয়েছে, আর্থিক কারচুপি, টাকা দিয়ে ভোট কেনা এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে যদি কিছু হয়ে থাকে, যেটা হয়ে থাকে সেটা তারাই করেছে এবং তারা 5,000-এর কম ভোট যেখানে তারা হেরেছে, তারা সেখানে নতুন করে অস্থিরতা সৃষ্টি করার জন্য মামলাও করেছে। আমার মামলা জেনুইন মামলা। এখানে আমাদের কোনো জায়গাতে, যেহেতু আমাদের তো 185টা আসন পাওয়ার আমাদের অতীত ইতিহাস আছে, আর এদের সারা জীবন মিলে 53 আসন পেয়েছে তারা, তা বিএনপির সাথে সহজতা নিয়ে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে এখানে আমার কতগুলি কেন্দ্র ছিল যেখানে মানুষ জানতো আমি এমপি হবে, সবাই জানতো। কিন্তু এই যে লাস্টে গিয়ে যে এই ষড়যন্ত্রটা হলো, এটা আমাদের নেতা কোনো বুঝতে পারেনি, যেখানে অনেকে ভোট দিতে যায় না। আমার কেন্দ্রে, আমার দুঃখটা হলো আমার কেন্দ্রে 8,000 ভোট, আমি মাত্র 5300 ভোট পেয়েছি, 3700 ভোট পেয়েছি আমার কেন্দ্রে। ওই ভোটাররা আসে নাই ঠিক মতো, মানে জিতেই যাবে, এত ভোট দিয়ে কী হবে। কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে ভোট কিন্তু কিনেছে, আমারও করে তারা কিনেছে। তো এই জন্য যারা অনৈতিকভাবে সব কিছু করতে চায়, ভবিষ্যতে যারা মনে করে আরেকটা আন্দোলন করে এবার পেয়েছে 34% ভোট, আরেকটা আন্দোলন করে 40% পার হয়ে যাবে না। এরপরে যে নির্বাচনটা হবে, যদি হয়, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ মাঠে আসবে। আর আওয়ামী লীগ মাঠে আসলে ওই আবার তাদের সেই 10%, 15% ফিরে যেতে হবে। কিন্তু এটাও যেন তারা মনে রাখে যে এইবার আন্দোলন করে আবার আমি আরও 32 থেকে 34 থেকে আমি 40-এ 50-এ পৌঁছাবো, এইটা যদি চিন্তা করে আহম্মকের স্বর্গে তারা বাস করবে। এখন সামনের দিন দেখা যাক, আমি যদি সুশাসন, এখন ধরেন রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি আমি দ্রব্যমূল্য ঠিক রাখতে পারি, আমি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারি, তো ওই সমস্ত করে কোনো লাভ হবে না। আমরা ওইটাই চেষ্টা করব। সেই চেষ্টার মধ্যে দিয়ে জনগণকে আমরা জনগণকে ভালোবাসবো। তারেক রহমান জনগণকে নিয়েই দেশটাকে গড়বেন। অন্য কোনো উগ্রবাদী কেউ যদি মনে করে থাকে যে তারেক রহমানের সরকারকে এই মিছিল দিয়ে, হরতাল দিয়ে, অবরোধ দিয়ে এখনই তারা যেভাবে আস্ফালন করছে, এটা নিতান্তই তারা আহম্মকের সরকারে বাস করছে। মানুষ কিন্তু এটা কোনোভাবেই অ্যালাউ করবে না। তাই আজকে দ্বিতীয় মাত্রায় আসলাম, সরকার গঠনের প্রথম দিন সরকার, প্রথম দিন মানে সরকার গঠন হয়েছে, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন আমরা কথা বলছি, তৃতীয় দিন সফলতা কামনা করছি ইনশাআল্লাহ। আমি এই দেশের মানুষ এই সরকারকে। মিস্টার সাজ্জাদ জহির চন্দন, আমি একটু শেষের দিকে আমরা একটু আপনার কাছ থেকে বুঝতেছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মেরুকরণটা সামনের দিকে আমরা কি দেখব, অর্থাৎ সরকারের শত্রু মিত্র কারা হতে যাচ্ছে। একদিকে জামাত, আওয়ামী লীগের প্রসঙ্গটা মিস্টার হাবিব তুললেন, অন্যদিকে আপনাদের মতো দলগুলো যারা কারোর সঙ্গে কোনো অ্যালায়েন্স করেননি। সো প্রথমত হলো একটা বিষয় একটু পরিষ্কার থাকা উচিত। আমরা যেটা মনে করি যে একটা নির্বাচন হয়ে গেলে বা একটা নির্বাচিত সরকার আসলেই যে দেশের সমস্যার সমাধান ভাবার কোনো কারণ নেই। এক, আমরা বামপন্থীরা, আমরা গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটা শোষণ বৈষম্যের সমাজ গড়া এবং শ্রমজীবী মেহনতি মানুষের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের করতেই হবে। এবং সেই সংগ্রামের পাশাপাশি আমরা মনে করি আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য যে লড়াই, যে সংগ্রাম এবং স্বাধীনতা বিরোধী উগ্র ডানপন্থী শক্তিকে রুখে দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামও আমাদের প্যারালেলে আমাদের করতে হবে। এবং আমরা আশা করব বর্তমান সরকার যে আছে, নিশ্চয়ই আমরা তো আমাদের একটা কথা পরিষ্কার করে আমি আরেকটু বলতে চাই যে আমরা তো যারা সরকারে আছে শ্রেণীগতভাবে যদি বলেন, তারা ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। এবারও তো সংসদে কোটিপতিদের প্রাধান্যই বেশি। তাহলে এই ধনিক শ্রেণীর বিরুদ্ধে তো আমাদের সংগ্রাম আছে, থাকবে। এখন এই সরকারের প্রতিপক্ষ কী হবে সামনে সময় গেলে বোঝা যাবে। আমরা তো আমাদের অবস্থান থেকে লড়াই করব এবং নিশ্চয়ই আমরা চাইব বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন তারা যে কমিটমেন্টটা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে, বিশেষত প্রধানমন্ত্রী বলেছিলেন এক আলোচনায়, বর্তমান প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে ৭১-এর যদি না মানি তাহলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। এই জায়গায় যদি থাকেন আর কি, তাইলে দেশের জন্য
মঙ্গল হবে সেটা আমরা বলতে পারি আর কি। তো লড়াই সংগ্রাম থাকবে এবং সরকারের সমালোচনা সেটা আমরা করব, কারণ আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। সেই সাথে কেউ যেন ফ্যাসিবাদী কায়দা আবার শাসন পরিচালনা করতে না পারে সেইটাও আমরা লক্ষ্য রাখবো। কারণ একটা বিষয় পরিষ্কার, যদি বর্তমান সরকার এক পর্যায়ে এসে বিগত সরকারের মতো ফ্যাসিবাদী আচরণ করে, এদেশের মানুষ গণ অভ্যুত্থান করে অভ্যস্ত। যে জেনারেশন ছাত্র, তরুণ, যুবক, শিশু কিশোররা যেভাবে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান তৈরি করেছে, এই অভ্যুত্থান কিন্তু আবার হবে যদি ওই পুরনো ধারায় ওই ফ্যাসিবাদী কাজে দেশকে পরিচালনা করতে চায়। এই ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। এখানে আমি পরিষ্কার, জুলাই অভ্যুত্থান যেভাবে মানুষ নেমেছিল, কেন নামার পেছনে কাছে অপশাসন, দুঃশাসন, দেশের ভিতরে আমি সেটাই বলছি, আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পতাকায় মানুষ ছিল জর্জরিত। আমরা ওই জিনিসগুলো খেয়াল রাখি। যেমন তারেক রহমান কিন্তু মাহমুদুর রহমান ভাইয়ের সাথে যে ডক্টর জাহিদুর রহমান, তাকে কিন্তু উপদেষ্টা করেছে। তা আমরা চাচ্ছি ওইগুলো, আমরা জনগণের ঐক্যটা চাচ্ছি। ফ্যাসিবাদের কাছে বা ফ্যাসিস্ট আচরণ যারা করবে, বিশেষ করে যারা ধর্মান্ধ এবং যারা স্বাধীনতা বিরোধী, তাদের সাথে আমরা, তাদের কাছে আমরা মাথা নত করবো না। ন্যায়সঙ্গত কথা বললে আমরা শুনবো, অন্যায় করলে আমরা সেটা শুনবো না। আমরা জনগণের পাশে রেখে, জনগণই আমাদের ভিত্তি। তারেক রহমানকে চিন্তা করেন, পৃথিবীর ইতিহাসে এটার আরেকটা নজির, যে যিনি 70.5 বছর দেশের বাইরে ছিলেন, সেখান থেকে দলটাকে ধরে রেখেছিলেন। এর ভিতরে অনেক ঘটনা ঘটেছে, অনেক বড় নেতারা চলেও গিয়েছিল, মাঝখানে চলে গিয়েছেও, তারপরেও কিন্তু উনি ধরে রেখেছিলেন। এবং এই এসে 1.5 মাসের মাথায় উনি দেশটাকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। অভ্যুত্থান করে হয়তো ফিরতে পারে, যেমন আয়াতুল্লাহ খামেনি ফিরেছিলেন, উনি গিয়ে সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায়, কিন্তু তারেক রহমান তা করেন না। উনি এসে কিন্তু উনি নির্বাচনের মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। অতএব যদি কেউ মনে করেন যে তারেক রহমানকে অন্য কিছু ভেবে, আমি তারেক রহমানকে বেশি প্রশংসা করতেছি না, বাস্তবতার আলোকে আমি বলছি, ওনার যে এখন পর্যন্ত উনি যেভাবে চিন্তা করেন যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজায় দাঁড়িয়ে 58 সেকেন্ড বক্তব্য রেখেছেন, চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়নি। অথচ সেই তারেক রহমান গুম খুনের যারা পরিবার, তারা যখন তাদের দুঃখের কথা বর্ণনা করেছেন, ওই তারেক রহমান কিন্তু বারবার চোখের পানি মুছেছেন। অর্থাৎ এই তারেক রহমান দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দলের ভিতরেও যদি কেউ অন্যায় করে, কোনো দুর্নীতি করে, কোনো মাস্তানি করে, 1 সেকেন্ডও তার লাগবে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। এই নীতিতে তারেক রহমান থাকবেন ইনশাল্লাহ। এবং ওই যে তার ভিতরে যে একটা ইয়ে আছে, যে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান, আমি বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী ছিলেন, আমাকে দেশটাকে একটাবার নিতে হবে। এই দেশটাকে কতগুলি, উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, উনি আপনার হেলথ কার্ডের কথা বলেছেন, উনি কৃষি কার্ডের কথা বলেছেন, এবার টাকা পাবে কোথায়? আরে টাকা পাবে, দুর্নীতি আমি বন্ধ করতে পারি। তো 12,500 কোটি টাকা, 50 লক্ষ ফ্যামিলি কার্ড, 12,500 কোটি টাকা লাগবে মাত্র। তারপর উনি এই যে আপনার খেলাধুলার সাবজেক্ট নেই, পড়াশোনার ভিতরে সাবজেক্ট নিয়ে আসছেন। এই খেলে আজকে রোনালদোরা, আজকে মেসিরা কোটি কোটি টাকা কামাই আনতেছে না। আমাদের এখান থেকেই তো আমাদের সেরিয়া, তার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের বহু জায়গায় আইটি সেক্টরে আমাদের যদি আমরা সেইভাবে ইত্যাদি করতে, বিদেশে আমরা দক্ষ শ্রমিক পাঠাবো। এটা যদি করি, তো আমার ফ্যামিলি কার্ড, আমার এই যে হেলথ কার্ড, কৃষি কার্ড কোনো সমস্যা হবে না। আমরা এখন একটা শ্রমিক বেতনটা বাইরে গেলে 15-20 হাজার টাকা, আমরা ট্রেনিং দিয়ে পাঠাবো, দেশে 50,000 টাকা বেতন পায়। তারপর আমরা রেমিটেন্স এখানে আসবে। এইভাবে দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার ওনার ভিতরে অনেক পরিকল্পনা আছে। ওনাকে হয়তো ভাবেন অন্যরকম, এবং অনেক আগের থেকে ওনার ভিতরে কী শিক্ষা নিতে হবে, কী স্বাস্থ্য নিতে হবে, কী আপনার শিল্প নিতে হবে, ওনার কিন্তু ধারণা উনি করেই কিন্তু রেখেছেন। এইগুলি ইনশাল্লাহ আস্তে আস্তে বাস্তবায়ন হলে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশ আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। যদিও বড় ধরনের সংকট একটা আছে, রোহিঙ্গা সংকট, এটা যদি ভারত চায়না যদি সমর্থন না করে, সুযোগ না দেয়, তাহলে এটা কঠিন, যার পক্ষে তার সেই সরকারের পক্ষে কঠিন। তারপরে যদি দেশটা এগিয়ে নিয়ে যেতে পারেন, তখন এই সমস্যারও সমাধান আইজ হোক আর কাল হোক ওনার নেতৃত্বে হবে বলে মনে করি। অতীতে যেমন শহীদ রাষ্ট্র জিয়া রহমান ফেরত পাঠাতে পেরেছিলেন, ম্যাডাম খালেদা জিয়াও পেরেছিলেন, বিগত সরকার একজনকে পারেননি ফেরতে। তারেক রহমান ইনশাআল্লাহ পারবে বলে আমি আশা করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাজ্জাদ জহির চন্দন এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্যে। দর্শক, নতুন সরকার
তার প্রথম মন্ত্রিসভার বৈঠক গতকালকে করলো এবং তারপরে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে বসছিলেন এবং সেখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা মেধার ভিত্তিতেই সব কিছু বিচার করবেন, কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা বিবেচনার মধ্যে নেবেন না। এবং আমরাও আশা করব যে কোনো পলিটিসাইজেশনও প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হবে না, যেগুলো জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নতুন সরকার একটা অভ্যুত্থান এবং তারপরে একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে, নিশ্চয়ই তাদের সময় দরকার। একদম প্রথম দিনই তাদের কাছ থেকে সব কিছু তারা করে ফেলবেন এমনটা আশা করা যায় না। তাদেরকে সময়ও দিতে হবে, কিন্তু একই সঙ্গে তাদের মাথায় রাখতে হবে যে তাদেরকেও ডেলিভার করতে হবে এবং প্রথম থেকেই তাদের যে অঙ্গীকারগুলো আছে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয় আছে যেগুলো তাদের অঙ্গীকার ছিল, যেগুলো জুলাই চার্টারে ছিল, সেগুলোর দিকেও তাদের আসলে মনোযোগ দিতে হবে। না হলে নানা রকমের যে চ্যালেঞ্জ, বাধা বা প্রতিপক্ষ বা শত্রুতা যাই বলি না কেন, সেই শক্তিগুলো কিন্তু খুব দ্রুতই আবার সরব এবং সক্রিয় হবার চেষ্টা করবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।